বলতে পারেন ঠিক আছে, তখন জন্মের সার্টিফিকেট ছিল না, তাহলে কি তোমার বাবা কি 48 সালের আগে থাকতে গেলে বাস করতেন? কারণ যদি করতেন তাহলে আপনি এই মাটিতে জন্মগ্রহণ করেছেন, এটা বোঝাই যায়। কিন্তু আপনি বলছেন 64 সালে জন্মগ্রহণ করেছেন, 84 সালে ঢাকাতে আপনার জন্ম হয়নি, তার প্রমাণটা কি বলতে পারবেন তো? তাহলে বলবে আপনারা 48 সালের আগের যদি দলিল থাকে, মানে এখানকার লোকাল লোকের যেটা আছে, তাহলে আপনি এটা বলতে পারবেন। না হলে কিন্তু অফিসাররা বলে দেবে আপনি ঢাকাতে জন্মগ্রহণ করেননি, হতে পারে যে আপনি ঢাকাতে জন্মগ্রহণ করেছেন। তাহলে কি দেবেন আপনি? কিভাবে প্রমাণ করবেন? আপনি কি লিখতে পারবেন? যদি দরখাস্ত করেই যদি নাগরিকত্ব নিতে হয়, আপনি কি লিখতে পারবেন আপনার বাড়ি ঢাকায়, আপনি জন্ম হয়েছিল গোপালগঞ্জ বা ঢাকায় বা যশোর? লিখতে তো পারবেন না, কারণ আপনি সেটা লিখলে তো মিথ্যে ডিক্লারেশন হচ্ছে, মিথ্যা ডিক্লারেশন তো আইনত টিকবে না। ফলে নাগরিকত্বের প্রশ্নে কিন্তু 19 যেটা করছে তাতে একটা শব্দ কিন্তু বিজেপি উচ্চারণ করেনি, অথচ বেশিরভাগ মানুষের সমস্যা কিন্তু এই নাগরিকত্বের সমস্যা থেকে হচ্ছে। ধরুন 2004 থেকে আজকে পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন তাদের অধিকাংশের জন্ম সার্টিফিকেট আছে 2004 পরে যারা জন্মগ্রহণ করছেন। যখনই জন্মের সার্টিফিকেট দেবেন, এখন চাকরির দরখাস্ত করলে আপনার জন্মের সার্টিফিকেটের সাথে সাথে মা এবং বাবা দুইজনের নাগরিকত্বের প্রমাণপত্র দিতে হবে, না হলে সরকারি চাকরিটা হবে না। কি দিয়ে দেবেন? নেই তো মা বাবা, মা বাবা যদি মরে গিয়ে থাকে, বেনাগরিক অবস্থা যদি মরে গিয়ে থাকে, তার তো কোনো উপায় নেই। হয়েছে তো অনেকের ক্ষেত্রে মা বাবা মারা গেছে বেনাগরিক অবস্থায়, মানে দরখাস্ত করে নাগরিকত্ব পাইনি, মারা গেছে, তো হতেই পারে। ফলে এই যে জন্মসূত্রের প্রশ্নটাতে এত জটিলতা আছে, এনআরসি যদি হয় তখন এটা বুঝতে পারবেন সবাই। সেইটা নিয়ে বিজেপি একটা শব্দ বলেনি, কিন্তু সমস্যাটা তৈরি করেছে 2003 সালে বিজেপি। একটা পার্টি নেই। আমি বুঝি সিপিএম পার্টি বোঝে না, আমি বুঝি বিজেপি বিরোধী কংগ্রেস বোঝে না, আমি বুঝি বিজেপি বিরোধী তৃণমূল বোঝে না, সবাই বোঝে, কিন্তু একটা শব্দ তারা এই কথা নিয়ে কখনো বলেনি। আর আমি কথা বলে দেখেছি, সেলিম সাহেবের সাথে কথা বলেছি, সুজন বাবুর সাথে কথা বলেছি, বলতে বলতে সামনে যখন কথা বলছি যুক্তিতে আটকে গিয়ে রাজি হয়ে গেছেন। 5 ফেব্রুয়ারি সাংবাদিক সম্মেলন করেছি আমরা একসাথে, সুজন বাবু ছিলেন, প্রদীপ ভট্টাচার্য ছিলেন, প্রেস ক্লাবে কলকাতায়। ইশতেহারে তার উল্টো কথা, হ্যাঁ ইশতেহারে তার উল্টো কথা। ইশতেহারে বলছে আমরা ক্ষমতায় গেলে প্রথম যে কাজ করব কার-19 বাতিল করব। কেন কার-19 বাতিল করবে? ওটা মুসলমানকে বাদ দেওয়া হলো কেন? ঠিক আছে, যদি ধর্মনিরপেক্ষ চরিত্রের প্রশ্নগুলো বামপন্থীরা বলছে বলুক, আমিও এই প্রশ্নে ডিবেট করতে যাচ্ছি না, কিন্তু তুমি বাতিল করবো বলে তো একটা কথা বলবা, উদ্বাস্তুদের নাগরিকত্ব ব্যবস্থা করবো। বাতিল হয়ে যাওয়ার মানে এটা কি হলো? কার-19 1 টাকা অন্তত আমাদের হয়েছে। আমি তো বিজেপি বিরোধী মানুষ, আপনারা সবাই জানেন, কিন্তু একটা কাজ হয়েছে, আমাদের যে অনুপ্রবেশকারী তকমা দিয়েছিল 2003 সালে 21B, কার-19 অনুপ্রবেশকারী তকমাটা উদ্বাস্তুদের উইথড্র করেছে। এইটাই তো কার-19। যখনই কার-19 বাতিল হবে তার মানে তুমি অনুপ্রবেশকারী। কি করে এই সিপিএম কংগ্রেস তাদের ইশতেহারে এই কথা বলে? যা বলেছে এখন পর্যন্ত আমি আপত্তি করছি না যে আমরা কাজ বাতিল করব। তারপরে তো একটা বাক্য থাকবে, উদ্বাস্তুদের নাগরিকত্বের জন্য আমরা একটা নতুন আইন তৈরি করব। তুমি মুসলমানদের খুশি করে দেয় যে তোমাদের বাতিল হয়ে গেছে, আমরা কার-19 বাতিল করছি, উদ্বাস্তুদের সম্পর্কে তুমি কি বললে? একটা কথাও বললে না। এইগুলো হচ্ছে তার কারণ হলো নমশূদ্ররা, উদ্বাস্তুরা, মতুয়ারা তারা নিজেদের সম্পর্কে সচেতন নন। সেটা যদি হতেন, আমি বলেছি ওই নেতাদের যে অন্তত রানাঘাট আর বনগাঁয় যদি একটা লাইন আপনারা আপনাদের ইশতেহারে লিখে দিতেন যে কার-19 আমরা বাতিল করব, তারপরে একটা নতুন আইন করব যাতে উদ্বাস্তুরা যারা এখানে এসে পড়েছেন তাদের নাগরিকত্ব হয়, তাহলে দুটো কেন্দ্রে বিজেপির জামানত জব্দ হয়ে যাবে। আমরা প্রত্যেকটা লোক
প্রত্যেকটা অলিতে গলিতে এই প্রচারে আমরা নামতাম। আমাকে এরপরে ডেকে বলছেন যে একটু প্রচারে আসেন না। আমি বললাম যে আমি ওই দলের লোক নই যে আতু বললে দৌড় দিলাম। আতু বললে দৌড় দিয়া লোক আমি নয়। আপনারা লেখেননি কেন? সাংবাদিক সম্মেলন করলেন, মহিলা যুব কেন্দ্রে সমস্ত গণসংগঠনকে নিয়ে তোমরা কনভেনশন করলে, 3টে রিপোর্ট বেরিয়েছে গণশক্তিতে। তারপরে উল্টো কথা তোমাদের কেরলের কম্পালশন, কেরলের থেকে কটা এমপি বেরোতে পারে বলে কেরলের কম্পালশনটা ওখানে আসলো। কেরল 30% 35% স্লোগান, আর এখানকার উদ্বাস্তুতা তোমরা বলে দিলে। ফলে আজকে আমাদের হলি গুরুচার দিয়ে যদি আলোচনা করতে হয়, সমাজ নিয়ে যদি আলোচনা করতে হয়, ধরুন এই রাস্তা হয়েছে, এই রাস্তা হয়েছে, কত ভালো কিছু হয়েছে, কত হাসপাতাল হচ্ছে, কত রাস্তাঘাট, বিদ্যুৎ সবই হয়েছে। এই তো ছিল না এখানে 30-40 বছর আগে। কিন্তু যদি আমি নাগরিক না তাহলে আমার এগুলো কি থাকবে? আমার ছেলেমেয়েরা যদি সরকারি চাকরি বাকরি না পায়, নাগরিক হিসেবে যদি স্বীকৃতি না পায়, ফলে অন্য সবগুলোই আজকে কোনো মূল্য থাকে না আমার কাছে। ফলে আজকে আমাদের প্রাইম দায়িত্ব, আজকে আমরা আন্দোলন শুরু করেছিলাম 20 বছর আগে। আমরা একথা ঘটনা যে সমস্যা মেটেনি, গাঢ় অন্ধকারের মধ্যে আছি, কিন্তু গাঢ় অন্ধকারের পরেই তো আবার রঙিন সূর্য আমরা দেখতে পাই। ফলে মানুষ কিন্তু এটা চাইছেন। ফলে যেখানে যে এরকম ছোটখাটো মিটিং, ছোটখাটো আলোচনা সভা হয়, নাগরিকত্বের ব্যাপারটা বলুন। বিজেপি থাকতে কিন্তু হবে না। আমি একটা কথা আপনাদের বলে দিচ্ছি, আমার যে অভিজ্ঞতা হয়েছে, বিজেপি এইটা নিয়ে খেলবে, রস নিংড়ে দেবে, কিন্তু সমস্যা মেটাবে না। ইন্ডিয়া জোট আজকে পর্যন্ত কোন প্রতিশ্রুতি না দিলেও নানান রকমের ব্যাপার থাকে, রাজনীতি, এখানে লাভ ওখানে লাভ। সিপিএম পার্টি, তাদের তো 5টা এমপি দরকার। ফলে আজকে ভালো কথা বলতে গিয়ে কেরলে গিয়ে যদি 0 হয়ে যায়, পার্লামেন্টে যদি একটাও মেম্বার না থাকে, তাহলে পরবর্তীতে ভালো কথা বলারও কোনো সুযোগ হবে না। কিন্তু তারা আলোচনাটা আমি বুঝেছি, তারা এইটার মীমাংসা চায়। ইন্ডিয়া জোট ক্ষমতায় গেলে আমরা যদি ঠিক মতো তাদের কাছে পৌঁছাতে পারি, ইন্ডিয়া জোটের কাছ থেকে এই দাবি আদায় করা সম্ভব। কিন্তু আমি আপনাকে বলছি, আমার অভিজ্ঞতা বলছে বিজেপির কাছ থেকে কোনোদিন সম্ভব নয়। ফলে আগে বিজেপিকে হটাতে হবে, লড়াইটা বিজেপি ক্ষমতায় আসলেও করতে হবে, ইন্ডিয়াকেও করতে হবে। কিন্তু ইন্ডিয়া যদি ক্ষমতায় আসে, লড়াইটা অনেক সহজ হতে পারে। এই যে আমার যেটা মনে হয়, হতে পারে আমাদের মধ্যে আবার অনেক পার্টির লোক আছেন, এটা একটা মুশকিল হয়ে গেছে। আমার অভিজ্ঞতার কথা, আমার অনুভূতির কথা আমি বলতে পারি না। ও আবার একরকম মনে করে, ও একরকম মনে করে। কিন্তু এই কথাবার্তাগুলো আমার অনুভূতিটা আমি বলি, অন্যের অনুভূতি যদি কিছু থাকে তিনি বলুন, বলে একটা জায়গাতে একটা সিদ্ধান্তে আমাদের পৌঁছাতে হবে। এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় শ্রী হরিগুরু। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। সুপ্রীতিবাবু বিভিন্ন বিষয়ে বলেছেন, সেই জায়গায় আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে একটা শ্রদ্ধা বাসরে একটা প্রয়াত বা প্রয়াতা ব্যক্তির অনুষ্ঠানকে কেন্দ্র করে এ ধরনের আলোচনাটা কেন হয়? কিন্তু গুরুচাঁদ ঠাকুর জাগরণী সভাটা শুরু করেছিলেন যে আমার সমাজের মানুষ, পিছিয়ে পড়া সমাজের মানুষ, তারা যেভাবে থাকে এই ধরনের শ্রদ্ধা অনুষ্ঠানগুলোকে জাগরণী মঞ্চে পরিণত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। যাকে অনেক বিষয় উনি বলেছেন, যেটা কিছুটা ভালো লাগতে পারে, অনেকের কাছে খারাপও লাগতে পারে, সেটা বিচার বুদ্ধি দিয়ে এনআরসি এবং কেয়া আইনে কি কি আছে, যেহেতু সুপ্রীতিবাবু খুব সংক্ষিপ্ত আকারে বলে গেলেন, কিন্তু উনি যদি ধরে ধরে বলতেন, ওনার এই ধরে ধরে বলার মধ্যে যদি কোন আর্টিকেলে কি আছে সেটা যদি ধরে ধরে বলার সুযোগ পেতেন, তাহলে এই জায়গায় বসে আমাদের নিজেদের গায়ের লোক নিজেদেরই খারাপ হয়ে যেত। কিন্তু যাকে সে সময় পাইনি, আমরা পরবর্তী সময় পেলে পারে এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। আমরা একেবারে শেষ লগ্নে এসে গেছি, একেবারে 2-4 মিনিট সময় দিচ্ছি। রানাঘাট থেকে এসছে মৌসুমী বোন, তুমি একটু আসবে, তারপরে ভাই নিউটন তুমি রেডি থাকবে।
জাগরণী না, জাগরণী আলোচনা করবো, যাতে জাগরণী সঙ্গীতের মধ্যে আমরা পরিসমাপ্তি করবো। চলে এসো। আর যারা যারা এসছেন